নমস্কার। অ্যানিম্যানিয়ান স্টাডি সার্কেল থেকে আমি ডাক্তার দিলীপ কুমার হালদার। আজকের আলোচনায় একটা মেডিসিন, এমন একটা মেডিসিন যেটা কিন্তু ব্যবহার কম হয়। যেমন আমরা অ্যাকোনাইট বেলোডোনা ব্রাইনিয়া রাস্টাক্স ইউজ করি, সেই রকম নয়, কিন্তু যখন ব্যবহার করা হয়, ব্যবহার প্রয়োজন হয়, তখন কিন্তু জীবন বাঁচিয়ে দেয় বা জীবনের ধারা পাল্টে দেয়। এমনই একটা ইম্পর্টেন্ট ওষুধ আজকের আলোচনায়, জিঙ্কাম মেটালিকাম। এই জিঙ্ক নার্ভের সাথে ভীষণভাবে জড়িত। আমাদের স্টলওয়ার্টস যারা টিচার্স ছিলেন, তারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে বিভিন্ন বইতে লিখেছেন, অ্যাজ আয়রন ইজ টু ব্লাড, ক্যালসিয়াম ইজ টু বোন, সিমিলারলি জিঙ্ক ইজ টু নার্ভাস সিস্টেম। ফলে জিঙ্ক কোনোভাবে যদি শরীরে কমে যেতে থাকে, তার প্রভাবে নানা রকম রোগের সৃষ্টি হয়। হোমিওপ্যাথিতে ব্যাপারটা একটু অন্যরকম। অনেক সময় পিতামাতার কোনো দোষের ফলে বাচ্চা ডাইনামিক ডেফিসিয়েন্সি অফ জিঙ্ক নিয়ে জন্মায়। যখন মেজারমেন্টে পাওয়া যাবে না, কিন্তু সেখানে একটা টেন্ডেন্সি অফ ডেফিসিয়েন্সি ইজ দেয়ার, সেই সব শিশুরা যদি তার মধ্যে এক্সাইটিং কজ বা সাইকোডাইনামিক্স বা আমরা রেপার্টরির ভাষায় এলিমেন্টস ফর্ম যে কজগুলো দেখা হচ্ছে, সেইরকম কোনো ঘটনা ঘটে, সেখানে তারা এফেক্টেড হওয়ার প্রবণতা খুব বেশি থাকে। আর এই বাচ্চাগুলো ছোটোবেলায় যা থাকে, বিফোর দ্য ডমিনেশন, বিফোর দ্য সাপ্রেশন, অর্থাৎ নর্মালি সেই বাচ্চাগুলো ভীষণ এক্সাইটেড, ভীষণ রেস্টলেস, ভীষণ ভিভাসিয়াস এবং অ্যাক্টিভ, হাইপার অ্যাক্টিভ বা ওভার অ্যাক্টিভ। আমরা বুঝবো কী করে? ভিভাসিয়াস অর্থাৎ হাসি খুশি প্রাণবন্ত একটা ছেলে, সেই বাচ্চাটা ভীষণ রেস্টলেস, অস্থির, সবসময় কিছু না কিছু করে। আমরা ইন্ডাস্ট্রিয়াসেও পাবো। ওভার অ্যাক্টিভ, হাইপার অ্যাক্টিভ কী করে বুঝবো? ধরুন আপনি একজনকে বললেন, বাবা এক গ্লাস জল এনো তো। নর্মালি কী করে? আচ্ছা বসুন, আজ এ কী করবে? হাইপার অ্যাক্টিভ বাচ্চা বা ওভার অ্যাক্টিভ বাচ্চা দৌড়ে গিয়ে মুহূর্তে আপনার সামনে এক গ্লাস জলের হাজির করলো। দিস ইজ হাইপার অ্যাক্টিভ বা ওভার অ্যাক্টিভ। জিঙ্কামে এই ব্যাপারটা পাওয়া যায়। এই মানুষটার মধ্যে অ্যাক্টিভিটি, ডিজায়ার অ্যাক্টিভিটি, ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি এবং আইডিয়াস অ্যাবান্ডেন্ট থাকার ফলে সবসময়ই মাথার মধ্যে নানা চিন্তা ঘোরে, নানা ভাবনা ঘোরে এবং ক্রিয়েটিভ ভাবনা। এই ভাবনা থাকার ফলে অনেক সময় দেখা যায় রাত্রিবেলা বাচ্চা ঘুমোচ্ছে কিন্তু ঘুমোয়নি, শুয়ে আছে কিন্তু ঘুমোয়নি, ও নানা রকম চিন্তায় মগ্ন হয়ে আছে। আর এই ভাবনা, ক্রিয়েটিভ ভাবনা মনের মধ্যে এমনভাবে চাগিয়ে থাকে যে বাচ্চাটা অস্থির, সবসময় মনের মধ্যে একটা অস্থিরতা থাকে, ডিসস্যাটিসফ্যাকশান থাকে, কী যেন একটা চাই, কী যেন একটা নেই, এই ভাবটা তার মধ্যে থাকে। তখন সে খুঁজে বেড়ায় বিভিন্ন সূত্র, বিভিন্ন উপায়, কীভাবে কী করা যায়, আর সেই সব ইনফরমেশান সে খুঁজে বেড়ায়। যার জন্য আমরা দেখেছি এই বাচ্চাগুলোর প্রতি কম্পিউটারের প্রতি একটা লাভ আছে, লাভ কম্পিউটার অফ। এটা আমরা দেখি। এই বাচ্চাগুলো কি হয়, তাদের মধ্যে নানা রকমভাবে যদি কোনো ডমিনেশন আসে,
বা এই দুষ্টু বাচ্চাগুলোকে যদি মা বাবারা বা প্যারেন্টসরা কোনোভাবে কন্ট্রোল করার জন্য তাকে যদি ডমিনেট করতে শুরু করে, সেই ক্ষেত্রে কিন্তু এর বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। আস্তে আস্তে অসুস্থ হতে শুরু করে। আর এই অসুস্থতা নানাভাবে নার্ভাস সিস্টেমের উপরে তার ক্ষতি বেশি হয়। ফলে নিউরোফাংশনাল অ্যাক্টিভিটিস সম্পর্কিত বিভিন্ন কারণের বিভিন্ন ঘটনার লক্ষণ তার মধ্যে দেখা যায়। একটা ওই রকম রেস্টলেস, অস্থির অ্যাক্টিভিটির মধ্যে যে থাকে, যার মধ্যে ওইরকম একটা ভিভাসিয়াস ভাব আছে, সে এবার হয়তো ডাল হয়ে যায়। ডালনেস চিলড্রেন ইন, স্লিপলেসনেস চিলড্রেন ইন, এইগুলো নানাভাবে আসতে শুরু করে। অনেক সময় দেখব এই দুষ্টু বাচ্চাগুলোকে কন্ট্রোল করার জন্য বাবারা নানাভাবে ডমিনেট করে, কিন্তু এর মনে তো সবসময় ঘুরছে কি করবে, কিভাবে করবে, কেমন করে করবে, ওই ভাবনা, ক্রিয়েটিভ ভাবনা, দুষ্টুমি বুদ্ধি। ফলে এর মনে অ্যাঙ্গার তৈরি হয় এবং সেই অ্যাঙ্গারটা প্রকাশ করতে না পারার জন্য সাইলেন্ট গ্রিফ তৈরি হয় এবং এখান থেকেই রোগের সূত্রপাত শুরু হয়ে যায়। অ্যাঙ্গার, সাইলেন্ট গ্রিফ অথবা মর্টিফিকেশান, সেখানেও জিনকামের কজেশান হতে পারে সাপ্রেশন অফ স্কিন ডিজিজ, সাপ্রেশন অফ ইমোশনস। সাপ্রেশন অফ স্কিন ডিজিজ বলতে স্কিন ডিজিজ বা স্কিন ইরাপশনস, বিশেষ করে ইরাপটিভ ডিজিজ যদি সাপ্রেস হয়, যেমন মিজেলস, পক্স, এসব ক্ষেত্রগুলো খুব বিপজ্জনক পরিস্থিতি তৈরি করে। সেই ক্ষেত্রে জিনকাম কিন্তু জীবন দান করতে পারে। আমার এক মাস্টারমশাই একটা কেস বলেছিলেন, একটা ফ্যামিলি যাদের মধ্যে অ্যালোপ্যাথি ওষুধের খুব রিলেশনস আছে, কেউ হয়তো ডাক্তার অথবা অ্যালোপ্যাথির দোকানদার। তেমন বাড়িতে একটা বাচ্চার একবার জ্বর হলো। ন্যাচারালি বাড়িতে যদি অ্যালোপ্যাথি ডাক্তার থাকে বা দোকানদার থাকে, সে সহজেই জ্বর হয়েছে, প্যারাসিটামল দাও, শুরু থেকেই তার প্যারাসিটামল দেওয়া হচ্ছে, কখনো দিনে 2, কখনো 3, কিন্তু জ্বর কখনো ছেড়ে যাচ্ছে না, বরং জ্বর ওই 2, 3, 4 পর্যন্ত হয়ে যাচ্ছে। ট্যাবলেট দিলে একটু কমে, 5-6 বছরের বাচ্চা ট্যাবলেট খায় বা সিরাপ খায়, একটু কমে, কিন্তু ছাড়ে না, 97-98 হয় না, এবার চলছে। অবশেষে একজন হোমিওপ্যাথ ডাক্তারের ডাক পড়ল। উনি 2-1টা বই নিয়ে চলে এলেন সঙ্গে, আমাদের মাস্টারমশাই। তখন উনি সমস্ত খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করছে, কবে থেকে হলো, কী হলো, শুরুতে কী হলো। তখন বাচ্চা দেখভালের জন্য যে অ্যাটেন্ডেন্স ছিলেন, ওনাকে সমস্ত কথা জিজ্ঞেস করছে, শুরুতে কী হয়েছিল, কবে হয়েছিল, তখন তো কী দেখেছ। তখন একদিন বলছে যে প্রথম দিন যখন জ্বর হলো, দ্বিতীয় দিনে আমার মনে হচ্ছিল যখন গরম জলে স্পঞ্জ করছিলাম, গায়ের মধ্যে লাল লাল ছিট মুখের মধ্যে, গায়ের মধ্যে ছিল। তারপর এই ওষুধ চলছে, কোন ফাঁকে যে চলে গেছে আমি বুঝতে পারিনি। তখন আমাদের স্যার ভেবে নিলেন, ধরলেন স্বাভাবিক, যেটা হয়তো মিজেলস ছিল, সেই মিজেলস সাপ্রেস করে গেছে, তাই জ্বরটা ছাড়ছে না। অর্থাৎ সাপ্রেশন অফ ইরাপশনস বা ইরাপটিভ ডিজিজ, এটা পাওয়া গেল। এবার নানা কথা শুনছেন আর অবজার্ভ করছেন, বসে বসে দেখছেন হাত পা। অনেকক্ষণ পরে একসময় মনে হলো তার পায়ের আঙুলটা, বুড়ো আঙুলটা যেন নড়ছে।
বুড়ো আঙুলটা নড়া দেখে চমকে গেলেন, আরে এরম হয়? তখন অ্যাটেন্ডেন্স বলছেন, হ্যাঁ এরম মাঝে মাঝে হচ্ছে, বিশেষ করে এই 2-1 দিন ধরে দেখছি। সেই কেস, অর্থাৎ ওই যে পায়ে একটা নর্তন দেখা যাচ্ছে, কম্পন দেখা যাচ্ছে এবং সাপ্রেশন অফ ইরাপশন আর সাপ্রেশন অফ মিজেলসের হিস্ট্রি পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে জিঙ্কামেট 30 দেওয়া হয়েছিল। উনি বলেছিলেন সেই কেসটা 2-3 দিনের মধ্যেই জ্বরটা কমে যায়, তারপর আস্তে আস্তে সে সুস্থ হয়ে যায়। তেমনি সিমিলারলি আমাদের এক বন্ধুর বাবার পেশেন্ট, একটা বছর 40 ভদ্রলোক, তার পক্স হয়েছে। এখন জ্বরটা কমে গেছে, সর্দি কাশি একটু ছিল, কিন্তু সেটাও পক্স হয়েছে তাই নিয়েই যখন সর্দি কাশিটা একটু কমলো ওষুধ খেয়ে, তখন সে ওই নিয়ে বাইরে ঘোরাঘুরি করছে। যেহেতু জ্বর কমে গেছে, কয়েকটা গোটা হয়েছে, তাই নিয়ে সে বাইরে ঘোরাঘুরি করছে। একদিন দেখলো তার পুকুরের জল কমে এসছে, তো মাছরা খুব দৌড়াদৌড়ি করছে। তখন ওই ইরাপশান নিয়েই, ওই পক্স নিয়েই সে জলে নেমে গেল, মাছ ধরল অনেকক্ষণ ধরে। অর্থাৎ এই অনেকক্ষণ ধরে ঠান্ডা লাগানোর জন্যই হোক আর যে কোনো কারণেই হোক, বিকেল থেকে তার গোটা চুপসে গেল, জ্বর বেড়ে গেল, যে জ্বর আর ছাড়ানো যাচ্ছে না, কোনো ওষুধে কাজ করছে না। এইরকম পরিস্থিতিতে তাকে হসপিটাল অবধি ভর্তি করা হলো, কিন্তু হসপিটালেও যখন ফেল করে গেল তখন তারা বলে দিল এর এই পক্স সাপ্রেশন হয়েছে। অর্থাৎ এই পক্স যদি আবার তুলে নেওয়া না যায় তাহলে এই রোগীকে বাঁচানো সম্ভব নয়। কোনো হোমিওপ্যাথির সাথে কথা বলো। তখন আমাদের মাস্টারমশাই, ওই দ্যাট ইজ আমাদের বন্ধুর বাবা, ডাক পড়ে, উনি চলে যান, গিয়ে রাতে বসে থাকেন এবং যাওয়ার সময় বাড়িতে বলে যান আমি কখন আসবো ঠিক নেই। অর্থাৎ উনি মনে ভেবেই গেছেন একটা হেস্তনেস্ত করে আসতে হবে। উনি তো শুনেই গেছেন যে পক্সটা বসে গেছে, একটা সিমটমস উনি নিয়ে গেছেন। নেক্সট উনি বসেই আছেন, এক সময় দেখলেন অনেকক্ষণ বসে বসে একবার দেখছেন পায়ের আঙ্গুল নড়ছে, পায়ের আঙ্গুলের মধ্যে যেন কম্পন হচ্ছে। এই দেখে উনি জিঙ্কাম 30 দিলেন, কয়েকটা ডোজ, এবং কয়েকটা ডোজ তার 2 দিন ধরে খাওয়া হলো। তার জ্বর কমতে শুরু করলো, আবার ইরাপশান বেরোলো এবং পুরো কেসটা সুস্থ হতে প্রায় 1 মাস লেগে গেল। অর্থাৎ সাপ্রেশন অফ ইরাপশান কি ডেঞ্জারাস অবস্থা হতে পারে। আর এই যে পায়ের কম্পন, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা বহু ক্ষেত্রে দেখব জিঙ্কাম পেশেন্ট পা নাড়াচ্ছে, মুভমেন্ট অফ এক্সট্রিমিটি, স্পেশালি লেগ, স্পেশালি ডিউরিং সিটিং, এটা খুব গুরুত্বপূর্ণ লক্ষণ। আমরা একে অনেক সময় কিনোটের ভাষায় বলা হয় ফিজিটি ফিট। এটা কিন্তু আমরা জিঙ্কামে একেবারে অবধারিত লক্ষণ, মানে থাকবেই, এটা ধরে নেওয়া যেতে পারে ইন মোস্ট কেসেস। তবে আর একটা কেস আমাদের আর এক মাস্টারমশাই এই কয়েকদিন আগে বলছেন, একটা বাচ্চা, একটা যৌথবু বাচ্চা, আগে ভালো ছিল কিন্তু এখন এই যৌথবু হয়ে গেছে, তা সে বিশেষ কোনো তার বুদ্ধি নেই,
ভাবনা চিন্তা বিশেষ করতে পারে না। ক্লাসে ওঠে, পাস করে না, ওই তুলে দেয়। এখন তো পাস ফেল নেই, সে কিছুই বলতেও পারে না, জানেও না, এমনকি লিখতেও পারে না। একদিন এক মহিলা সেই বাচ্চাকে নিয়ে এলেন। তো স্যার বলছেন, অনেক জিজ্ঞেস করে কিছুই তেমন পাওয়া যাচ্ছে না। এরকম করে 2-3 বার তাকে ওষুধ দেওয়া হয়েছে, কিন্তু ফেল করেছে, নো অ্যাকশন। তারপরে একদিন স্যার বলছেন, ওর মধ্যে বিশেষত্ব কিছু দেখেছো? ওর মাকে বলছে। ওর মা বলছে, ওর পেটটা না মাঝে মাঝে নাচায়। বলে কখন? এর কোনো ঠিক নেই, এই যে কোনো এখনও হতে পারে। তখন স্যার বলছেন, ঘুমোলেও হয়? বলে হ্যাঁ, ঘুমিয়েও হয়। তখন বলছেন, এইটা কি একটা ছবি আমাকে দিতে পারো? তখন ওর ঘুমের সময় ভিডিও করে একটা ছবি পাঠিয়ে দিলেন উনি। সেটা স্যার আমাদের দেখিয়েছিলেন। অর্থাৎ এই যে মাসেলের কম্পন বা নর্তন বা স্পন্দন যাই বলি, এটা ইনভলান্টারি হচ্ছে, ডিউরিং স্লিপ হচ্ছে, এটা একটা ফ্যাক্টর। তারপরে দেখলেন, ওকে জিজ্ঞেস করছে, তোমার নাম কি? ও বলছে, তোমার নাম কি? বলে তার নামটা বলল। এই যে ব্যাপারটা, যে অ্যান্সারিং কোশ্চেন্স কী করছে? রিপিট দ্য কোশ্চেন্স ফার্স্ট। কোশ্চেনটাকে ফার্স্ট বলে নিচ্ছে। আমি এরকম বাচ্চা দেখেছি, যাকে বলা হয়েছে কিছুক্ষণ আমার কাছে রেখে দিয়ে ওর বাবা একটু গেছে, হঠাৎ অস্থিরতা হচ্ছে, অস্থির বাচ্চা। বলছি, কি বাবার কাছে যাবি? ও বলল ফার্স্ট যে বাবার কাছে যাবি, বলছে হ্যাঁ। তার মানে বাবার কাছে যাবি, ওইটা তার কোশ্চেনটা রিপিট করলো, ওই কথাটা রিপিট করলো। রিপিট করে সে এবার অ্যান্সার দিল হ্যাঁ, অর্থাৎ সে বাবার কাছে যাবে। দেখুন তাহলে এখানে কি পাওয়া গেল? রিপিটস হোয়াট ইজ সেড টু হিম চিলড্রেন ইন। অর্থাৎ বাচ্চাকে যাই বলা হয় পুরো কথাটাই সে রিপিট করে। বাচ্চাদের মধ্যে এটা বিশেষ করে পাওয়া যায়। এই যে সিমটমসগুলো, আমরা আর একটা ব্যাপার এই বাচ্চাটার মধ্যেই পাওয়া গেছিল, যে কোনো কথা বললে, তুমি কোন ক্লাসে পড়ো? বসে আছে, কিছুক্ষণ পর বলছে, কোন ক্লাসে পড়ি? 7-এ। অর্থাৎ ও 7-এ পড়ে, এই ব্যাপারটা ওর বুঝতে বা ভাবতে বোধহয় দেরি হলো, অনেকটা দেরি করে উত্তর দিচ্ছে। আবার বলছে, তুমি কী সাবজেক্ট তোমার ভাল লাগে? ও অনেকক্ষণ ভেবে বলছে বাংলা, ইংরেজি। ওর মা বলছে, ও কোনো কিছুই পড়ে না। এইরকম, অর্থাৎ অ্যান্সার করছে দেরি করে। আমরা রুব্রিকের ভাষায় পাব অ্যান্সারিং রিফ্লেক্টিং লং, অর্থাৎ প্রশ্ন করলে তার মনের মধ্যে সেটা রিফ্লেক্ট হয়ে আসতে দেরি হয়, সময় লাগে। সেকেন্ড কি? অ্যান্সারিং কোশ্চেনটা আগে বলে নেয়। অ্যান্সারিং কোশ্চেন, রিপিট দ্য কোশ্চেন ফার্স্ট। আর কি বলেছে? যা বলা হয় সেই কথাটাই সে ঘুরিয়ে একবার বলবে। ওই যে আমার ওই বাচ্চাটার কথা, বাবার কাছে যাবি? ও আমাকেই বলল, আবার বাবার কাছে যাবি? হ্যাঁ। অর্থাৎ বাবার কাছে যাবে সেই কথাটা আগে বলে নিয়ে বলছে। দিস ইজ দ্য স্পেসিফিক ক্যারেক্টার অফ জিঙ্কা অ্যান্সারিংয়ের সময়। এটা আমরা বাচ্চাদের ক্ষেত্রে পাবো। আর কয়েকটা জিনিস পাবো যে তার
রেস্টলেসনেস। তার যখন ডিজিজটা শুরু হয় তখন তার মধ্যে যৌথ ভাব, এবং সেই ক্ষেত্রে তার গতি প্রকৃতি হচ্ছে ঢিলা হয়ে যায়, স্লিপিনেস তার মধ্যে দেখা যায় একটা থমথমে গতিহীন যেন মানুষ, তার যেন কোনো ভাবনা চিন্তা নেই। আমরা কেয়ার ফ্রি বলে একটা রুব্রিক আছে, কেয়ার ফ্রিতেও জিঙ্কা পাবো। আসলে এর কোনো কিছুতেই কোনো যেন তাপ উত্তাপ নেই, ভাবনা নেই, কোনো রিয়াকশান নেই, অর্থাৎ কোনো অ্যাংজাইটি, কোনো রিয়াকশানস কিছুই নেই, হচ্ছে। এই ভাবটা আমরা বাচ্চার মধ্যেও পেতে পারি। তবে আরেকটা জিনিস আছে, বাচ্চারা অন্যদের বিরক্ত করে খুব। কী করে? টর্মেন্টিং আদার্স, কমপ্লেনিং এভরিথিং টু হিজ অ্যাটেন্ডেন্স, এরকম একটা ব্যাপার। অর্থাৎ সে তার যা কষ্ট হচ্ছে সব কথাগুলোই বারবার ঘেনিয়ে বলবে, এই হচ্ছে, এখানে ব্যথা হচ্ছে, ওখানে যন্ত্রণা হচ্ছে, এই কষ্ট হচ্ছে, এই জ্বর এলো, ইত্যাদি ইত্যাদি। এই যে ব্যাপারগুলো, এইগুলো আমরা বাচ্চার মধ্যে পাবো। এবার দেখে নিই এর ডমিনেশনটা কীরকম। আমরা দেখলাম সাপ্রেশন অফ ইরাপশনস দেখেছি, সাপ্রেশন অফ ইমোশনসও দেখেছি। আবার ইমোশনটা চাপা কীরকম করে হয়? একটা বাচ্চা হয়তো চাইছে, কিছু ভাবছে, আমরা দেখি যে ইমোশনস হচ্ছে ফার্স্ট স্টেজ অফ মাইন্ড। ইমোশনসের পরেই তার ইচ্ছে জাগে, তারপরে তার বুদ্ধি খাটিয়ে সে একটা চিন্তা করে, তারপর অ্যাক্টিভিটিতে আসে। এই যে মোটামুটি এইভাবে মানুষের মনটা কাজ করে। ওর এই ইমোশনসটা জেগেছে, হয়তো বলছে, মেয়ে বলছে আমি গান শিখব, বা না আগে পড়াশুনো করো, একটা জায়গায় দাঁড়াও, তারপর গান শিখ। তার মানে কি? ইমোশনসটা ডিপ্রেসড হয়ে গেল। ডিপ্রেশন অফ ইমোশনস, এটাও একটা কারণ। এটা আমরা সাইকোডাইনামিক্স ধরেও ধরতে পারি, এক্সাইটিং কজ ধরেও ধরতে পারি, বা এলিমেন্টস ফর্মের মধ্যেও ফেলে ধরতে পারি। আবার কি বলছে? অ্যাম্বিশন ডিসিভড। কেউ হয়তো চাইছিল যে আমি ক্রিকেটার হব, সচিন হব, সৌরভ হব, বাবাকে বলছে আজ ব্যাট দাও, মাঠে নিয়ে চলো, ইত্যাদি ইত্যাদি। বাবা বলছে দুষ্টু ছেলে তো, বাবা বলছে না, আগে পড়াশুনো করো, পড়াশোনা ফার্স্ট হও, বা হয়তো বড় ছেলে হলে বললো মাধ্যমিকে ভালো রেজাল্ট করো, তারপর দেখো। তার মানে কি? ওর যে ভাবনা, ভিতরের আবেগ, যে অ্যাম্বিশান, সেটাকে ডিপ্রেসড করে দেওয়া হলো, যেটাকে ডিসিভড হয়ে গেল, অর্থাৎ তার থেকে নিজে বঞ্চিত হলো। এইভাবে রোগের সৃষ্টি হয়। ইন অল রেসপেক্ট আমরা বলতে পারি মেন থিং হচ্ছে ডমিনেশন or parental domination লং টাইম ফর, অনেক দিন ধরে প্যারেন্টাল ডমিনেশন বা কন্ট্রোল বাচ্চার উপরে ভীষণভাবে এফেক্ট করে। এইভাবে যেমন জিনকামের সৃষ্টি হয়, তেমনি কন্ডিশনগুলো আমরা মনে রাখব, সেই পরিস্থিতিগুলো আমরা মনে রাখবো, তার অ্যান্সার করা, তার কম্পন বা নর্তন বা পা নাড়ানো, এগুলো মনে রাখবো, এবং অ্যান্সার করার সময় যে দেরি করে উত্তর দেয় এইটা খুঁজব, এবং তারপর তার মধ্যে যে পজিটিভ ফ্যাক্টরসগুলো ছিল, সেই পজিটিভ ফ্যাক্টরসগুলো, যেমন তার বিভিন্ন ডমিনেশন, সাপ্রেশন ইত্যাদিগুলো যদি খুঁজে পাই, তাহলে অবশ্যই জিনকা আমরা একবার ভাবব। তবে সঙ্গে সঙ্গে আর একটা কথা বলে দিই, আমরা সাপ্রেশন স্কিন ডিজিজ এটা পেলে বহু ক্ষেত্রে বহু মানুষকে, বহু চিকিৎসককে সালফার দিতে দেখেছি। সাপ্রেশন স্কিন ডিজিজের ফলে
যে কোনো ডিজিজ আসতে পারে। যদি ক্ষেত্রে এমন হয় সাপ্রেশন অফ স্কিন ডিজিজের ফলে তার মধ্যে নিউরোলজিক্যাল কমপ্লেন আসছে, এমনকি রেটিনা শুকিয়ে যাচ্ছে বা নিউরোলজিক্যাল বিভিন্ন রকম এফেক্ট হচ্ছে, মানুষটা আস্তে আস্তে জবুতবু হয়ে যাচ্ছে, তার ভাবনা চিন্তা সবই যেন অ্যাবলিশ করে যাচ্ছে, এই পরিস্থিতি যদি হয় একবার জিঙ্কাম ভেবে দেখবেন। সিমটমস না থাকলে অবশ্যই দেবেন না, কিন্তু সিমটমস খুঁজে জিঙ্কাম আসে কি না একটু দেখে নেবেন। আজ এখানে শেষ করি।